দেখো, আজকে আমরা আলোচনা করব তোমাদের সাথে পরমাণুর নিউক্লিয়াস। পরমাণুর গঠন নয়, কিন্তু পরমাণুর নিউক্লিয়াস, পরমাণুর গঠন। তোমরা ইতিমধ্যেই কোথায় পড়ে এসেছিলে? 9-এ পড়ে এসেছো। কি পড়ে এসেছিলে? পরমাণুর গঠন পড়ে এসেছিলে। আর আজকে তোমরা পড়বে পরমাণুর নিউক্লিয়াস। দুটোর মধ্যে একটা ভালো পার্থক্য আছে। আজকে আমরা তোমাদেরকে জানাবো কেমন ভাবে একটা নিউক্লিয়াস আনস্টেবল হয়ে যায়, ঠিক আছে? এবং মনে রাখবে, নিউক্লিয়াসের সবচেয়ে স্বতঃস্ফূর্ত ঘটনা কি জানো? যখন কোনো নিউক্লিয়াসের ভেতর থেকে একটা অদৃশ্য কণা নির্গত হচ্ছে, প্রথম অবস্থায় সেই কণাটির স্থিতি বা অবস্থা সম্পর্কে গ্রাহ্য করা হয়নি। পরবর্তীতে যখন আমরা দেখি, আমরা চমকে যাই, ইরে বাপ, সত্যি তো? এটা কে দেখেছিল? পরমাণুর নিউক্লিয়াসের এই সমস্যাটা কে দেখেছিল? আচ্ছা, তুমি আমাকে বলো, পরমাণুর নিউক্লিয়াস পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে বলো? বলো, সবাই মিলে বলো। যারা যারা বললে ইলেকট্রন, কেউ ইলেকট্রন বলে না তো? যদি কেউ ইলেকট্রন বলে থাকো, আমি বলবো তার ক্লাস 10-এ ওঠার যোগ্যতা হয়নি। যদি কেউ ভুল করে ইলেকট্রন বলে থাকো, তার ট্রেনে ওঠার যোগ্যতা হয়নি। কিছু মনে করো না, ফ্যাক্ট। তো প্রোটন এবং নিউট্রন এটা কোথায় থাকে একটা পরমাণুর? নিউক্লিয়াস। বলছে যখন নিউট্রনকে প্রোটন দিয়ে ভাগ করলে যখন এর মান 1.52 এর বেশি হয়, তখন সেই নিউক্লিয়াস থেকে এক ধরনের অদৃশ্য রশ্মি বিকিরিত হয়। এবং এটা কে প্রথম দেখেছিলেন? এই গল্পটা তোমরা ক্লাস 9-এ শিখে এসেছো। হেনরি বেকারল। কিসের থেকে বলো? পটাশিয়াম ইউরেনিল সালফেট থেকে। এবার এই ইউরেনিল সালফেটটা কি, কেউ জানো? কেউ বলতে পারবে? K2SO4 এটা হচ্ছে পটাশিয়াম ইউরেনিল সালফেট। কি বলো? পটাশিয়াম ইউরেনিল সালফেট। বুঝেছো? এইটা থেকে, এবং এইটার আর একটা নাম আছে জানো? এইটাকে বলা হয় ব্লু কেক। এই লবণ থেকেই সর্বপ্রথম বলা যেতে পারে কি আবিষ্কার হয়েছিল? যে ঘটনাটা ঘটেছিল তাকে আমরা বলছি রেডিও অ্যাক্টিভিটি। কি বলো? আচ্ছা, রেডিও অ্যাক্টিভিটির বাংলা কি? তেজস্ক্রিয়তা। কি বলো? তেজস্ক্রিয়তা। রেডিও অ্যাক্টিভিটির বাংলা কি? আচ্ছা, তেজস্ক্রিয়তা তাহলে কখন হয়? যদি তোমাকে ছোট্ট করে প্রশ্ন, দেখবে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আসতেই পারে। N/P এর মান যখন 1.5 এর থেকে বেড়ে যায়, তখন আমরা তাকে বলতে পারি কি বলে দেখি, তার মধ্যে রেডিও অ্যাক্টিভিটি দেখা যায়। এই রেডিও অ্যাক্টিভিটিটা কি? তার মানে এই নিউক্লিয়াস থেকে একটা অদৃশ্য রশ্মি বিকিরণ হওয়া। কটা রশ্মি বিকিরণ হয়? 3টে। একটা আলফা, বিটা আর একটা গামা। আচ্ছা, আলফার এটা কি বলো? আলফা রে হচ্ছে একটা হিলিয়াম কণার স্রোত। কি বলো? হিলিয়াম কণার স্রোত। এবার হিলিয়াম বলতে আমরা এখান থেকে বলতে পারি 2-4। হিলিয়াম কত বলো দেখি? আমরা বলতে পারি 2, কারণ হাইড্রোজেনের 1, হিলিয়ামের কত? 2-4। এবার আমরা এখান থেকে 1 নম্বর কণা হয়ে গেল। 2 নম্বর কণা কি বলো দেখি?
বিটা রে, এবং এই বিটা রেকে আমরা কি নাম বলতে পারি বলো দেখি? এটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। কি বলো? যেমন 0-1, ইলেকট্রন তো নেগেটিভ, তাই আমরা তাকে কত বলতে পারি বলো? 0-1। বোঝা গেছে? এবার আমি তোমাদের একটা কথা বললাম, লাস্টে কি? লাস্টে হচ্ছে গামা। মনে রাখবে এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় রশ্মি। বলো, তড়িৎ চুম্বকীয় রশ্মি, ইলেকট্রোম্যাগনেটিক রে, ইলেকট্রোম্যাগনেটিক রে। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক রে, এটা কে বলে? গামা। মনে রাখবে যদি আমরা এদের ভেদন ক্ষমতা নিয়ে কথা বলি, ভেদন ক্ষমতা, তাহলে মনে রাখবে গামার সবচেয়ে বেশি, তারপরে বিটার, তারপরে আলফা। ঠিক আছে? আর যদি বলা হয় গতিবেগ, গতিবেগ তো সবাই জানো আলফার বেশি, তারপর বিটা, তারপর গামা। তাহলে এই এই ভেদন ক্ষমতা, তোমাদের ছোট্ট প্রশ্ন আসতে পারে, বলো তেজস্ক্রিয় রশ্মির মধ্যে কোন রশ্মির ভেদন ক্ষমতা সর্বোচ্চ? তখন কি বলবে বলো? সেটা হচ্ছে গামা রশ্মি। কোন রশ্মির ভেলোসিটি সবচেয়ে বেশি? কি বলবে বলো দেখি? আলফা রশ্মি। বুঝতে পারছি? এবার এতদূর অবধি তো ঠিক আছে। এর মধ্যে কোন রকম, আমি তোমাকে বলেছি 3টা রশ্মি সম্পর্কে বলে দিলাম, ক্রিস্টাল ক্লিয়ার, তোমরা 9-এও শিখেছো। আমি 10-এ উঠে আবার একটু মনে করিয়ে দিলাম যে দেখো, যে যদি কোনো কণা থেকে আলফা বেরায়, সেটা হিলিয়াম কণার স্রোত, হিলিয়াম 2 আর 4। আর এখানে হচ্ছে তোমার 2টা কি বলো দেখি? এটা একটা হচ্ছে, 2টা হচ্ছে ইলেকট্রন প্রোটন সংখ্যা, ওপরটা হচ্ছে ভর সংখ্যা। তোমরা পড়েছো। বিটারে হচ্ছে তোমার কি বলো দেখি? ইলেকট্রনের স্রোত। আর গামা কি বলো দেখি? তড়িৎ চুম্বকীয় রশ্মি বা ইলেকট্রোম্যাগনেটিক রে, বেদন ক্ষমতা, গতিবেগ। এটা বোঝা গেছে কিনা বলো? এই দুটার মধ্যে কারো কোনো প্রবলেম নেই? আচ্ছা, এবার আমি তোমাকে বলি, আর একটা, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি কার? কি বলো? গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, যার ভেলোসিটি বেশি তার গ্যাসকে আয়নিত করার ক্ষমতাও বেশি। তাহলে আলফা, বিটা এবং গামা। ক্লিয়ার কিনা বলো? এবার আমরা যদি তোমাকে বলি যে নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মিগুলো বেরিয়ে গেলে কি কি ঘটনা ঘটছে, তোমরা একটু আমাকে ব্যাখ্যা করো তো। দেখো, আমি তোমাদের একটা কথা বলছি। ধরো ধরো একটা, আমি ওপরটা একটু মিটাবো, এটা একটু মিটালাম। হ্যাঁ, কোনো একটা যৌগ থেকে, কোনো একটা যৌগ, ধরো আমি একটা যৌগের নাম লিখছি, ধরো এক্স, এটা জেড, এটা এম। লিখতে পারি না? পারি না। জেডটা কি বলো দেখি? তার ইলেকট্রন এন্ড প্রোটন সংখ্যা। আর এটা কি বলো দেখি? তার ভর সংখ্যা। বলছে এইখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, আলফা রে যদি বেরিয়ে যায়, তাহলে কি ঘটনা ঘটবে? আচ্ছা, আলফা রেটা কি বলো? আলফা রেটা হচ্ছে একটা হিলিয়াম কণার স্রোত। আমি তো এখনই তোমাকে বলেছি। তার মানে কি, এটা বেরিয়ে গেলে ওপরে মৌলটির কি তৈরি হবে? M-4 আর নিচে Z-2। বলো বুঝতে পারলে কিনা? এইটুকুনটা বুঝতে পারলে কিনা? তার মানে তখন আর এক্সটা এক্স রাখলাম না, তখন আমরা একটা আলাদা মান দিলাম ওয়াই। কেন বলো দেখি? বুঝতে পারলে কিনা বলো? তার মানে ওয়াই, তার মানে ওয়াই এর সঙ্গে কি কি বেরিয়েছে? এখান থেকে আলফা কণা বেরিয়ে গেছে, তাই জন্য একটা নতুন যৌগ প্রডিউস হয়েছে, তার নাম আমরা কত দিলাম বলো দেখি? ওয়াই। ঠিক একই রকম ভাবে আমরা যদি তোমাকে বলি একটা মেটাল নিচ্ছি, একটা মৌল নিচ্ছি, ইউরেনিয়াম। ইউরেনিয়াম বর্তমানে আমাদের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তেজস্ক্রিয় মৌল, যা দিয়ে খুব ডিমান্ডেড এবং রেডিও অ্যাক্টিভ বলে তাকে খুব মানে সাবধানতা বশত তাকে কি করতে হয়। তো ইউরেনিয়াম 92-238, ঠিক আছে? 238 ইউরেনিয়াম, 92-238। আরো আইসোটোপ আছে, ইউরেনিয়ামের একটা আইসোটোপ নেই, অনেক কটা আইসোটোপ আছে। যদি আমরা দেখি যে ইউরেনিয়ামের 92-238 থেকে একটা হিলিয়াম মানে একটা আলফা কণা বেরিয়ে গেল,
তাহলে আমরা ওপরে লিখতে পারি মাইনাস আলফা, রে বেরিয়ে গেল, তাহলে ওপরে অটোমেটিক তার ভর সংখ্যা কত কমে যাবে, 34। এটা কত হবে বলো দেখি, এটা হচ্ছে 90। তখন বলছে ইউরেনিয়াম আর ইউরেনিয়াম থাকে না, ইউরেনিয়াম থেকে যখন আলফা কণা বেরিয়ে গেল তখন অটোমেটিক সেটা একটা নতুন যৌগ পরিণত হলো, তার নাম হচ্ছে থোরিয়াম। কি বলো দেখি, থোরিয়াম। কি বলো, থোরিয়াম। ভালো করে মাথায়, তার মানে তুই বুঝতেই পারছো এর মধ্যে আলফা রে আছে। বোঝা গেল কিনা বলো, আলফা রে রিলেটেড যা রিলেশন সেটা মানে বোঝাতে পেরেছি। এইবার আমি তোমাকে বলছি ধরো বিটা রে। কি বলো, বিটা রে। আচ্ছা বিটা রে আমি তোমাকে এখনই তো বললাম বিটা রে কিছুই না, একটা ইলেকট্রন কণার স্রোত। তার মানে বিটা রে বলতে 0-1 বলতে পারি না, পারি না। তার মানে যদি আমি এমন একটা, হ্যাঁ তার মানে যদি আমি এমন একটা, হ্যাঁ বলো, হ্যাঁ দেখো ভালো করে বোঝো, আমি একটা এলিমেন্ট নিলাম একই রকম ভাবে, এখানে যে এলিমেন্টটা নিয়েছিলাম ZM, তা থেকে যদি আমি বিটা রশ্মি বার করি, তার মানেটা কি, তার মানে এইখানে দেখো এক্স তো থাকলো, ওপরে এম, যৌগটা তো চেঞ্জ হবে, আর নিচে কি বলো দেখি আমরা কি করলাম Z+1। এবার তোমরা বলতে পারো স্যার কেমন ভাবে, এই যে প্লাস এখানে আমরা বলতে পারি, সরি ইলেকট্রন, এটা এরকম ভাবে বলো না, -1টাকে বেছে রাখো, এটা এরকম ভাবে বলো না, -1টাকে বেছে রাখো, ঠিক আছে। এখানে আমরা বলে দিলাম -1 0। তাহলে তুমি দেখো তো 1 - 1 কেটে যায়, জেড থাকে, তাহলে একটা নতুন যৌগ প্রডিউস হয় যখন বিটা রশ্মি বেরিয়ে যায়। তো এইটাকে যদি আমি একটু ভালো করে ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে দেখো যে ধরো আমি একটা এলিমেন্ট দেখছি, আমি তোমাদের বললাম না এখান থেকে কি প্রডিউস হলো, থোরিয়াম প্রডিউস হলো। এই থোরিয়ামটাকে নিলাম, থোরিয়াম 90, কত বলো দেখি 234। তো এর থেকে যদি আমি একটা ইলেকট্রন বার করার চেষ্টা করি, থোরিয়ামটা ট্রান্সফার হয়ে যায়, দেখো 90 এর সঙ্গে কত হবে 91, ওপরে 234 তো চেঞ্জ হবে না, তাহলে এই থোরিয়ামটা 234 আর 91 যখন হয়েছে তখন তার নাম নতুন যৌগ প্রডিউস হয়েছে, তার নাম হচ্ছে রেডিও অ্যাক্টিভ পোলোনিয়াম। কি বলো, পোলোনিয়াম, PA। আমি জানি পোলোনিয়াম বলে, ঠিক আছে, বুঝতে পারলে, হ্যাঁ অন্য নাম হতে পারে, তোমরা দেখো একটু, হ্যাঁ হয়তো প্রোটিয়াম হবে, প্রোটিয়াম হবে, যাই হোক ঠিক আছে, PA বলে একটা নতুন যৌগ প্রডিউস করে, তোমরা দেখো। তার মানেটা কি বলো দেখি, এইখানে বিটা রশ্মি আছে -1 0, তাহলে দেখো 90 থেকে -1 বাদ দাও 90, 234 থেকে 0 বাদ দাও 234, এইবার বিটা রশ্মি ই হয়, বুঝতে পারলে। এইবার আমি তোমাকে বলি, এবার একটা কথা বলি, এবার তুমি আমাকে বলতে পারো, ভালো করে দেখো, তোমাদের যদি কোনো প্রশ্ন চিহ্ন থাকে আমি তোমাকে সময় দেব, কিন্তু আগে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। আমি একটা কথা বলি, তুমি যখন আলফাকে ই করলে কোথায় জানো, এই যে আলফাকে করলে কি হলো বলো দেখি, হিলিয়ামের 4 মাইনাস হলো, জেড এর থেকে 2 মাইনাস হলো যখন আলফাকে বের করলে, আর ইলেকট্রন যখন বের হলো কি বলতো, নিচে জাস্ট -1 এর ব্যাপারটা জানো। গামা যখন বেরিয়ে যায়, গামা রশ্মি যখন বেরোয়, গামা রশ্মি কোনো রকম কোনো ভর সংখ্যা, প্রোটন সংখ্যার পরিবর্তন ঘটায় না। কি বুঝলে, গামা রশ্মি যখন বেরোয় কোনো রকম ভর সংখ্যা ও প্রোটন সংখ্যার পরিবর্তন ঘটায় না। গামা রশ্মি কখন ঘটে, দারুণ প্রশ্ন, মনে রাখবে প্রথমে আলফা রে বেরোবে, ঠিক আছে, তারপরে সেকেন্ড বিটা রে বেরোবে, এই দুটো রশ্মি বিকিরণ হওয়ার পর অপত্য নিউক্লিয়াস, মানে কেন অপত্য নিউক্লিয়াস বলছে, কারণ তোমরা জীবন বিজ্ঞানে অলরেডি পড়েছো অপত্য কথাটির অর্থটা কি, মার থেকে সন্তান তৈরি হয়ে সন্তানটাকে অপত্য বলছে, তার মানে এইখান থেকে এটা হচ্ছে মাদার নিউক্লিয়াস, এর থেকে অপত্য, এটা হচ্ছে অপত্য নিউক্লিয়াস। বলছে যখন এর থেকে আলফা বেরিয়ে গেল,
আবার দেখো এই জিনিসটা থেকে বিটা বেরিয়েছে, দেখেছো কি? এখান থেকে আবার বিটা বেরিয়েছে, মানে এটা হচ্ছে এটা হচ্ছে এটার অপত্য নিউক্লিয়াস, আর এটা হচ্ছে এটার অপত্য নিউক্লিয়াস। মানে এটা আমরা ওয়ান লাইনার রিয়াকশন হিসেবে লিখতে পারি, কিন্তু একবারে আলফা বিটা বেরিয়ে যাওয়ার পর অপত্য নিউক্লিয়াস, মানে যে নতুন যে যৌগ তৈরি যৌগটা তাকে বলে অপত্য নিউক্লিয়াস, সে খুব অ্যাক্টিভ থাকে, চঞ্চল থাকে, সেই সময় গামা রশ্মি নির্গত হয়। তাহলে গামা রশ্মি কখনোই প্রথমে নির্গমন সম্ভব নয়, আফটার আলফা এবং বিটা নিঃসরণ, ঠিক আছে, তারপর কিন্তু গামা রশ্মি নিঃসরণ সম্ভব। ভালো করে মাথায় রাখবে। এবং গামা রশ্মির সবচেয়ে বড় সমস্যা কি? গামা রশ্মি মানে তেজস্ক্রিয়তাটা তো ভয়ঙ্কর কেন? তেজস্ক্রিয়তাটা ভয়ঙ্কর হচ্ছে গামা রশ্মির জন্য। গামা রশ্মি এত বেদন ক্ষমতা যে ক্যান্সার সৃষ্টিকারক, তাই না? ক্যান্সার সেলগুলোকে মারতেও এই গামা রশ্মি ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এগুলো একটু ভালো করে দেখো, তোমাদের এইটুকুটাই পড়া থাকবে। আমি যেটুকু আলোচনা করলাম আমার মনে হয় না, মানে তোমাদের দুটো পোর্শন আছে পরমাণু নিউক্লিয়াসে, দুটো পোর্শন আছে। এই পোর্শনটাতে আমি এটা নিয়ে আলোচনা করলাম, পরবর্তী আরেকটা পোর্শন এরপর নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তোমরা পড়ে আসবে, তোমার যদি কোনো ডাউট থাকে তোমরা জানাবে।